সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে 14 পুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতেই লুট করছে ক্ষমতাসীনরা, এমন অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগে আমরা দেখেছি বিএনপি প্রতিদিন বিভিন্ন দূতাবাসে ধর্ণা দিত, দিন দরবার করত নির্বাচনটা যাতে বন্ধ করা যায়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। জানাবো দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে মেগা প্রকল্পের চিত্র তুলে ধরে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি। বুধবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এ মন্তব্য করেন দলের নেতারা। জানিয়ে দেব গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, সরকার চালক এবং তাদের পরিবারের কথা চিন্তা না করে হুট করেই অটোরিকশা নিষিদ্ধ করে দিয়েছে। এর ফলে প্রায় 30 লাখ অটোরিকশা চালকের পরিবার আজ পথে বসে গেছে। আমরা সরকারকে বলতে চাই, অটোরিকশা বন্ধ করার আগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ দুঃসংবাদ, সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সম্পূর্ণ পুড়ে গেছে, এমনকি সেখানে কারো বেঁচে থাকার বা জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলে জানানো হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 14 পুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতেই ক্ষমতাসীনরা দেশের টাকা লুটপাট করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, টাকা লুটপাট করে নিজেদের 14 পুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতেই দেশের টাকা লুটে নিচ্ছে ক্ষমতাসীনরা। বাংলাদেশি ব্যাংকে সাংবাদিক নয় মাফিয়ারা ঢুকবে, ঋণ খেলাপিরা ঢুকবে, এমন পরিস্থিতি তৈরি করেছে সরকার। তিনি বলেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও জনগণ অংশ নেবে না। লুটতন্ত্র মাফিয়াতন্ত্রের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে। প্রধানমন্ত্রীর ইউক্রেন রাশিয়া যুদ্ধের অজুহাত ভুয়া। যুদ্ধ পরিস্থিতির জন্য যদি কোনো ক্ষতি হতো তাহলে সবার আগে ইউরোপে আঘাত হানত। এত দূরে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়বে কেন? রিজভী বলেন, 92,000 কোটি টাকা ব্যাংক খাত থেকে লোপাট করা হয়েছে। জিডিপির 12% নাই হয়ে গেছে। এগুলো করেছে সরকার এবং তাদের সুবিধাভোগী লোকজন। 156,000 কোটি টাকা দেশ থেকে লোপাট হয়ে গেছে, কিন্তু 2008 সালে ছিল 22,000 কোটি টাকা। $50 বিলিয়ন উধাও করে দেওয়া হয়েছে। রিজার্ভে $13 বিলিয়ন আছে বললেও মাত্র আছে 7 থেকে 8 বিলিয়ন ডলার। তিনি বলেন, বর্তমান ব্যাংক কি নিষিদ্ধ পণ্য? বাংলাদেশ ব্যাংক কি ক্যান্টনমেন্ট যে সাংবাদিকরা ঢুকতে পারবে না? ক্যান্টনমেন্টেও প্রয়োজনে সাংবাদিকরা ঢুকতে পারেন, তবে বাংলাদেশ ব্যাংকে কেন নয়? মাফিয়া সরকার জনগণের টাকা লোপাট করে বিদেশে ভোগবিলাসে মত্ত থাকার কথা প্রকাশ্য পেয়েছে। এমন ভয়ে ব্যাংকে প্রবেশ নিষেধ করা হয়েছে। এ সময় ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে মন্দিরে কথিত আগুন লাগার ঘটনায় নিহত 2 সহোদর শ্রমিকের পরিবারকে অর্থ সহায়তা দেয় বিএনপি। এই অগ্নিকাণ্ড নিয়ে রিজভী বলেন, গোটা জাতিকে গোরস্থানে পরিণত করার চেষ্টা করছে সরকার। পাড়া মহল্লায় খুন আর খুন। ফরিদপুরে 2 ভাইকে হত্যা যে পরিকল্পিত তামাশা। সরকারের পক্ষ থেকে নাটক প্রহসন তৈরি করা হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এসব করছে সরকার। নির্বাচনের আগে প্রতিদিন বিভিন্ন দূতাবাসে ধর্ণা দিত বিএনপি। পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগে আমরা দেখেছি বিএনপি প্রতিদিন বিভিন্ন দূতাবাসে ধর্ণা দিত, দিন দরবার করত নির্বাচনটা যাতে বন্ধ করা যায়, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি বলেন, নির্বাচন হয়েছে, 42% মানুষ ভোট দিয়েছে। যদি নির্বাচনের দিন কুয়াশা বা প্রচণ্ড ঠান্ডা না থাকতো, মানুষ আরও বেশি ভোট দিত। গত 3 বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশে নির্বাচন হয়েছে, সেখানে অনেক দেশে 40%-এরও কম ভোট পড়েছে, যদিও সেখানে নির্বাচন বর্জন বা প্রতিহতের কোনো হুমকি ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ অত্যন্ত চমৎকার নির্বাচন হয়েছে। নির্বাচন চমৎকার না হলে বিশ্বের 80 দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেন না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই। সর্বশেষ 2 দিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এজন্য বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। সম্ভবত সেজন্য বিএনপি নেতা ডক্টর মঈন খান ইদানিং
জ্যোতিষীর মতো কথাবার্তা বলছেন। মঈন খানের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রাজনীতির বাইরে এখন জ্যোতিষীর দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু যখন দেশ পরিচালনা করেছিলেন তখন মঈন খানের বাবা আব্দুল মোমেন খান সদস্য সচিব ছিলেন। খাদ্যবাহী জাহাজ ভারত মহাসাগর থেকে ফেরত যাওয়ার পেছনে তার বাবার কারসাজি ছিল। এভাবে দেশে খাদ্য সংকট তৈরি করে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা কমানোর চেষ্টা করা হয়েছিল। সেটির পুরস্কার স্বরূপ জিয়াউর রহমানের ক্ষমতা দখল করবার পর আব্দুল মোমেন খানকে মন্ত্রীর মর্যাদায় খাদ্য উপদেষ্টা বানিয়েছিলেন। ৭৯ সালে নির্বাচনের পর আব্দুল মোমেন খান সংসদে খাদ্যমন্ত্রী হিসেবে বক্তব্যে বলেছিলেন, খাদ্যের জন্য দরকার হলে দেশ বিক্রি করে দেব। ওনার সন্তান মঈন খান। দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে মির্জা ফখরুল। দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পল্টন থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রোববার বিকেলে দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে। ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করেছে। আর এ ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা যেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর সেই কর্মসূচির নিরবিচ্ছিন্ন অংশ। এ ধরনের অমানবিক ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। মেগা প্রকল্পের চিত্র তুলে ধরে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে এবি পার্টি। মেগা প্রকল্পের চিত্র তুলে ধরে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি। দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন দলের নেতারা। অর্থনৈতিক অব্যবস্থাপনা, আমদানি রপ্তানি বাণিজ্যে ডলার পাচার এবং উচ্চ দ্রব্যমূল্য জনগণের চরম ভোগান্তির প্রতিবাদে এই মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মুজিবুর রহমান মঞ্জু সহ আরও অনেকে। মিডিয়া ব্রিফিংয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিভিন্ন মেগা প্রকল্পের চিত্র তুলে ধরে জনগণকে দেওয়া হচ্ছে ধোঁকা। নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলেছে সরকার দলীয় লোকজন কিছু আমলা। প্রকৃতপক্ষে এখন দেশে রিজার্ভের পরিমাণ এসে দাঁড়িয়েছে 13,000 বিলিয়ন ডলারে। যদিও সরকার বলছে এর পরিমাণ 18 বিলিয়ন ডলার, কিন্তু আইএমএফ সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে 13 বিলিয়ন ডলার। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এমনকি সেখানে কারো বেঁচে থাকার অথবা জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলেও জানানো হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও সিএনএন। বিবিসি বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে কারো জীবিত থাকার চিহ্ন নেই। অন্যদিকে ইরানের এক কর্মকর্তার বরাতে রয়টার্স আরও জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRIMN এবং আধা সামরিক সংস্থার মেহের নিউজ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তিকে পাওয়া যায়নি। এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়লে বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পান। তবে ইরানি এই প্রেসিডেন্ট এবং তার সঙ্গীরা বেঁচে আছেন কিনা সেটিও এখনও নিশ্চিত করে বলতে পারেনি তারা।